তো আমরা এখন একটু আলোচনা করি নেট ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমরা কি বুঝি। কারেন্ট অ্যাসেট, commonly called working capital, represent the portion of investment that circulates from one firm to another in the ordinary conduct of business. কারেন্ট অ্যাসেট কমনলি কল্ড ওয়ার্কিং, কারেন্ট অ্যাসেটকে সাধারণতভাবে ওয়ার্কিং ক্যাপিটাল মানে ওয়ার্কিং ক্যাপিটাল বলা হয়ে থাকে আর কি। রিপ্রেজেন্ট দ্য পোর্শন অফ ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্টের যে অংশটুকু দ্যাট সার্কুলেটস ফ্রম ওয়ান ফর্ম ইন দ্য অর্ডিনারি কন্ডাক্ট অফ বিজনেস। বলছে যে একটা ওয়ার্কিং ক্যাপিটালটা একটা ফর্ম থেকে একটা ফর্মে চলে যায়। যেমন ক্যাশ থেকে, যেটা একটু আগে আলোচনা করলাম, ইনভেন্টরি থেকে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে আবার ক্যাশ ফর্মে চলে আসে। যাই হোক, দিস আইডিয়া embraces the recurring transaction from cash to inventories to receivables and back to cash, যেটা একটু আগে এইমাত্র আলোচনা করলাম। As cash substitutes, ক্যাশের সাবস্টিটিউট হিসেবে marketable securities are considered part of working capital. ক্যাশের সাবস্টিটিউট হিসেবে মার্কেটেবল সিকিউরিটিজ যেগুলো, সেগুলোকেও আমরা ওয়ার্কিং ক্যাপিটালের একটা পার্ট হিসেবে কনসিডার করতে পারি। ওকে, এখন কারেন্ট লায়াবিলিটিস বলতে আমরা কি বুঝি? Current liabilities represent the firm's short-term financing because they include all debts of the firms that come due must be paid in 1 year or less. মানে কারেন্ট ডিউ যেগুলো, লায়াবিলিটি যেগুলো হচ্ছে 1 বছরের কম সময়ের মধ্যে অর্গানাইজেশনকে পে করতে হবে। These debts usually include amounts owed to suppliers, যেটাকে বলা হচ্ছে accounts payable, employees and government, যেটাকে বলা হচ্ছে accruals, and banks, যেটাকে বলা হচ্ছে notes payable, আচ্ছা, among others. As noted in net working capital is commonly defined as the difference between the firm's current assets and current liabilities. কারেন্ট ফার্মের একটা কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি যেটা আমরা পাবো, এটাকে আমাদেরকে বলা হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। When the current assets exceed the current liabilities, the firm has positive net working capital. একটা অর্গানাইজেশন যখন কারেন্ট অ্যাসেটটা কারেন্ট লায়াবিলিটি থেকে বেশি হবে, এটাকে আমরা বলতে হচ্ছে পজিটিভ নেট ওয়ার্কিং ক্যাপিটাল। আর একটা অর্গানাইজেশনের কারেন্ট লায়াবিলিটি যখন কারেন্ট অ্যাসেটের চেয়ে বেশি হবে, তখন আমরা এটাকে বলবো নেগেটিভ নেট ওয়ার্কিং ক্যাপিটাল। The conversion of current asset from inventory to receivables to cash provides the source of cash used to pay current liabilities. Current liabilities এর জন্য আমাদেরকে যে পেমেন্টটা করতে হবে, যে জন্য আমাদের ক্যাশটা দরকার, এই ক্যাশটা আমরা কীভাবে পাবো? যখন একটা অর্গানাইজেশন কোনো প্রোডাক্টটা তৈরি করে, সেটা ইনভেন্টরি আকারে থাকে, ইনভেন্টরি যখন বিক্রি করে, সেটা অ্যাকাউন্ট রিসিভেবল আকারে থাকে, অ্যাকাউন্ট রিসিভ থেকে পরবর্তীতে যখন আমরা টাকাটা পাই, আবার ক্যাশ পাই, সেই ক্যাশটা আমরা ইউজ করি যে কী করতে, টু পে কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি যেগুলো আছে সেগুলো পে করতে ক্যাশটা আমরা কাজে লাগে। তো যাই হোক, দ্য ক্যাশ আউটলেস ফর কারেন্ট লায়াবিলিটিস আর রিলেটিভলি প্রেডিক্টেবল। কারেন্ট লায়াবিলিটিসের জন্য যে ক্যাশ আউটলে যেগুলো, সেগুলো আমরা আগাম কিছু প্রেডিক্ট করতে পারি। আচ্ছা, when an obligation is incurred, the firm generally knows when the corresponding payment will be due. এটা যখন অব্লিগেশন হয়, তখন কিন্তু একটা অর্গানাইজেশন সাধারণত জানে যে তাদের টাকাটা কখন পে করতে হবে। What is difficult to predict are the cash inflows. কিন্তু যেটা ডিফিকাল্ট সেটা হচ্ছে ক্যাশ ইনফ্লোটা মেজার করা। The conversion of the current assets to more liquid forms. কারেন্ট অ্যাসেটগুলোকে more liquid form নিয়ে আসা, এটা হচ্ছে প্রেডিক্ট করা একটু ডিফিকাল্ট। The conversion, what is difficult to predict? The cash inflow. ক্যাশ ইনফ্লোগুলো কী হবে? যেমন দেখতে হবে the conversion of the current assets to more liquid form. The more predictable is cash inflow, the less net working capital form থাকে। যখন আমাদের এই ক্যাশ ইনফ্লোগুলো মোর প্রেডিক্টেবল হবে, আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারবো যে তাদের ফিউচার ক্যাশ ফ্লোটা ইনফ্লোটা কেমন হবে, তখন আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল কম প্রয়োজন হবে। In general, greater the margin which a firm current asset covers current liabilities, the better able it will be able to pay bills as they come due. যখন আমাদের কারেন্ট অ্যাসেটটা কারেন্ট লায়াবিলিটি বেশি হবে, তখন আমাদের আশা করা যায় যে যখন পেমেন্টগুলো ডিউ হবে, অর্গানাইজেশন সেই পেমেন্টগুলো পে করতে পারবে। The more predictable is cash inflow, the less net working capital a firm needs. যখন আমাদের ক্যাশ ফ্লোটা বেশি প্রেডিক্টেবল হবে, তখন আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের কম প্রয়োজন হবে। Because most firms are unable to match cash inflows to outflows with certainty, current assets that more than cover outflows
for current liabilities are usually necessary. আচ্ছা বলছে because most firms are unable to match cash inflows to outflows, বেশিরভাগই অর্গানাইজেশনগুলো ক্যাশ আউটফ্লো এবং ক্যাশ ইনফ্লোর মধ্যে একটা ম্যাচ করতে পারে না, অথবা ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লোটাকে ম্যাচ করতে পারবে না নিশ্চিতভাবে। এই জন্য বলছে যে কারেন্ট অ্যাসেট দ্যাট মোর দ্যান কভার আউটফ্লো, কারেন্ট অ্যাসেট যেটা আউটফ্লোর চেয়ে বেশি কভার করতে পারে ফর কারেন্ট লায়াবিলিটিস, বলছে কারেন্ট অ্যাসেট দ্যাট মোর দ্যান কভার আউটফ্লো ফর কারেন্ট লায়াবিলিটিস জন্য যে আউটফ্লোগুলো দরকার তার চেয়ে যদি আমাদের কারেন্ট অ্যাসেটটা বেশি পরিমাণ থাকে তাহলে আমাদের রিস্কটা কম হবে। ইন জেনারেল, একটু আগে যেটা আমি বললাম, দ্য গ্রেটার দ্য মার্জিন বাই উইচ এ ফার্মস কারেন্ট অ্যাসেট কভার ইজ কারেন্ট লায়াবিলিটিস, যত ভালোভাবে একটা অর্গানাইজেশনের কারেন্ট অ্যাসেটগুলা লায়াবিলিটিসটাকে কভার করতে পারে, মানে যত যদি কারেন্ট লায়াবিলিটির তুলনায় যদি কারেন্ট অ্যাসেট বেশি পরিমাণে থাকে, দ্য বেটার অ্যাবল ইট উইল বি টু পে ইট ওয়েল অ্যাজ দ্য কান্ট্রি। যখন এটা আশা করা যে যখন তাদের পাওনাগুলো আসবে, অর্গানাইজেশন ঠিক মতো টাকাগুলো টাইমলি পে করতে পারবে এবং বিজনেসের যে একটা রিলেশন, হ্যাঁ, সাপ্লায়ারদের সাথে যে একটা রিলেশন, এই রিলেশনটা তারা মেনটেন করতে পারবে। তারপরে বলছে ট্রেড অফ বিটুইন প্রফিটেবিলিটি অ্যান্ড রিস্ক। দ্য ট্রেড অফ এক্সিস্ট বিটুইন এ ফার্মস প্রফিটেবিলিটি অ্যান্ড ইটস রিস্ক। Profitability in this context is the relationship between revenue and cost generated by using the farm assets, both current and fixed, in productive activity. A farm's profit can be increased by একটা ফার্মের প্রফিটটা কিভাবে বাড়তে পারে? ইনক্রিজিং রেভিনিউ, যদি তাদের সেল বাড়াতে পারে, তাদের সেলের মাধ্যমে যদি রেভিনিউ বাড়তে পারে তাহলে তাদের প্রফিটটা বাড়ে। দুই নম্বর ডিক্রিজিং কস্ট, এবং খরচটা যদি তারা কমাতে পারে। রিস্ক ইন দ্য কনটেক্সট অফ শর্ট টার্ম ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, শর্ট টার্ম ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের মধ্যে রিস্ক যেটা হচ্ছে ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ ফার্ম উইল বি আনএবল টু পে ইট বিল অ্যাজ দে কাম ডিউ। এটা রিস্কটা হচ্ছে যে শর্ট টার্ম ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের কনটেক্সটে রিস্কটা হচ্ছে ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট, একটা সম্ভাবনা যে এ ফার্ম উইল আনএবল টু পে বিল, একটা ফার্ম তার বিলগুলা পে করতে পারবে না, যখন টাকাগুলো আসবে তখন তার ফার্ম তার বিলগুলা পে করতে পারবে না। A firm that cannot pay its bill as they come due, একটা ফার্ম যখন তার বকেয়া টাকাগুলো টাইমলি পরিশোধ করতে পারে না, পে করতে পারে না, তখন এটাকে ইজ সেড টু বি টেকনিক্যালি ইনসলভেন্ট। যে ফার্মটাকে বলা হচ্ছে টেকনিক্যালি ইনসলভেন্ট ফার্ম। It is generally assumed that the greater the firm's net working capital, the lower its risk. এটা জেনারেলি অ্যাজিউম করা হয় যখন নেটওয়ার্কিং ক্যাপিটালটা বেশি থাকবে তখন এটা রিস্ক কম হবে, কারণ নেটওয়ার্কিং ক্যাপিটাল বেশি থাকার অর্থ হচ্ছে কারেন্ট অ্যাসেটটা বেশি থাকবে, যখন কারেন্ট অ্যাসেটটা বেশি থাকবে, ক্যাশ বেশি থাকবে, মার্কেটেবল সিকিউরিটি বেশি থাকবে, তখন ইনভেন্টরি বেশি থাকবে, তখন আশা করা যায় যে এগুলো ক্যাশে কনভার্ট করে তাদের যে পাওনাগুলো আছে, ডিউগুলো আছে, টাইমলি তারা পে করতে পারে এবং এটা অর্গানাইজেশন রিস্ক কমে যাবে এবং একটা রেপুটেশন তৈরি হবে ইন দ্য মার্কেট। ইন আদার ওয়ার্ডস, the more net working capital, the more liquid the firm, and therefore the lower its risk of becoming technically insolvent. যে কথা বলা হচ্ছে অন্যভাবে বলা যায়, the more net working capital যত বেশি হবে, the more liquid the firm, ফার্মটা তত বেশি লিকুইড হবে, and therefore the lower its risk of becoming টেকনিক্যালি ইনসলভেন্ট, এবং বলছে টেকনিক্যালি ইনসলভেন্ট হওয়ার যে রিস্ক আছে, রিস্কটা কমে যাবে। তারপর আমরা দেখব চেঞ্জেস ইন কারেন্ট অ্যাসেটস অ্যান্ড চেঞ্জেস ইন কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি যদি আমাদের চেঞ্জ হয় তাহলে আমাদের বিষয় দ্বারা আমরা একটু আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল 14.1 এ বলা আছে ইফেক্ট অফ চেঞ্জিং রেশিওস অন প্রফিট অ্যান্ড রিস্ক। বলছে রেশিও যেমন আছে, প্রথমটা বলা হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। এখন এই ক্ষেত্রে যদি বলছে এই যে রেশিওটা, এই রেশিওটা যদি বাড়ে, মানে কারেন্ট অ্যাসেট যদি বেড়ে হয়ে যায়, তাহলে বলছে আমাদের প্রফিটটা কমে যাবে এবং রিস্কটাও কমে যাবে। প্রফিটটা কমে যাবে এর কারণ হচ্ছে কারেন্ট অ্যাসেট, তো কারেন্ট অ্যাসেটের যে রিটার্নটা তুলনামূলকভাবে কম হয়, কিন্তু ফিক্সড অ্যাসেট যদি আমরা ইনভেস্ট করে থাকি সেটা রিটার্ন বেশি হয়, প্রফিটটা বেশি হয়। সেক্ষেত্রে কারেন্ট অ্যাসেটের পরিমাণটা বেড়ে যাওয়ার ফলে আমাদের ইনভেস্টমেন্টের রিটার্নটা কমে যাবে, এই জন্য বলছে প্রফিটটা ডিক্রিজ করবে। কিন্তু যে রিস্ক, টেকনিক্যালি ইনসলভেন্ট হওয়ার যে রিস্ক উইল অলসো বি মিনিমাইজ। ঠিক একইভাবে যদি
বলছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি রেশিওটা কমে যায়। কারেন্ট অ্যাসেট যদি কমে যায় তাহলে আমাদের দেখা যাচ্ছে কারেন্ট অ্যাসেট কমাতে আমরা ফিক্সড অ্যাসেটে ইনভেস্ট করতে পারবো এবং আমাদের প্রফিট বাড়বে। তারপরে দেখা যাচ্ছে ইফেক্ট অন প্রফিট উইল বি ইনক্রিজড এবং বলছে ইফেক্ট অন রিস্ক এবং কিন্তু এটা রিস্ক বাড়বে। কারেন্ট অ্যাসেট যখন আমাদের কমে যাবে, স্বাভাবিকভাবে যখন কারেন্ট লায়াবিলিটি থেকে পেমেন্টগুলো আমাদের ডিউ হবে, টাইমলি আমরা পে করতে পারবে না, আমাদের টেকনিক্যালি ইনসলভেন্ট হওয়ার যে রিস্কটা কিন্তু বেড়ে যাবে। তারপরে আমরা দেখছি যে পরের রেশিওটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস ডিভাইডেড বাই কারেন্ট অ্যাসেট। এই কারেন্ট লায়াবিলিটিস যদি আমাদের বেড়ে যায়, আমাদের রেশিওটা যদি বেড়ে যায় তাহলে কি হবে? কারেন্ট লায়াবিলিটিস বেড়ে গেলে আমাদের প্রফিটেবিলিটি ইনক্রিজ হবে। কারণ হচ্ছে কারেন্ট লায়াবিলিটিসের জন্য কি কারণে যে খরচ যেটা কস্ট অফ কারেন্ট লায়াবিলিটিস যদি কম, কিন্তু যদি লং টার্ম ফান্ড আমাদের লং টার্ম লায়াবিলিটিসের জন্য কস্ট অফ ফান্ডটা আমাদের বেশি। যেহেতু আমাদের খরচটা কম হবে কারেন্ট লায়াবিলিটিসের কারণে, এই জন্য এটার প্রফিটটা বেড়ে যাবে। কিন্তু এখানে মনে রাখতে হবে কারেন্ট লায়াবিলিটি যদি আমাদের বেড়ে যায় আমাদের রিস্কটা কিন্তু বেড়ে যাবে, যে আমরা ঠিকমতো টাইমলি পে করতে পারবো না, দ্য ফার্ম উইল বিকাম টেকনিক্যালি ইনসলভেন্ট। তারপরে দেখছি যে এটা যদি আমাদের কারেন্ট লায়াবিলিটি ডিভাইডেড বাই কারেন্ট অ্যাসেট যদি আমাদের কমে যায় তাহলে আমাদের কি হবে? আমাদের ইফেক্ট অন প্রফিট আমাদের কিন্তু কমে যাবে, ডিক্রিজ করে। কারণ কারেন্ট লায়াবিলিটি কমে যাওয়ার অর্থ যে অর্গানাইজেশন যে ফান্ড দরকার, ফান্ডটা সে এখন লং টার্ম থেকে বড় করবে। লং টার্ম ফান্ড যখন সে আনতে যাবে তখন দেখা যাচ্ছে যে তার খরচটা অনেক বেশি হবে, কস্ট অফ ফান্ড উইল বি ইনক্রিজ, যার কারণে প্রফিটটা কমে যাবে। একইভাবে কিন্তু যখন আমাদের কারেন্ট লায়াবিলিটি কমে যাবে আমাদের রিস্কটাও কমে যাবে। তো এটা নিয়ে আমরা আলোচনা করলাম। এই জন্য এই রেশিওগুলো কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট অ্যান্ড কারেন্ট লায়াবিলিটি ডিভাইডেড বাই টোটাল লায়াবিলিটিস। এখন আমরা দেখলাম যে কারেন্ট অ্যাসেট যদি বাড়ে তার কনসিকুয়েন্সটা কি, কারেন্ট লায়াবিলিটি যদি বাড়ে তার কনসিকুয়েন্সগুলো কি। যাই হোক, এখন আমরা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করতে যাবো, যেটা আমাদের ফাইন্যান্সের জন্য খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটাকে বলা হচ্ছে দ্য ক্যাশ কনভার্সন সাইকেল। আসলে ক্যাশ কনভার্সন সাইকেল মানেটা কি? ক্যাশ কনভার্সন সাইকেলটা আসলে কি? ক্যাশ কনভার্সন সাইকেলটা জানার আগে আমাদের জানাটা দরকার অপারেটিং সাইকেল কাকে বলে। অপারেটিং সাইকেলটা হচ্ছে ইকুয়াল টু অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি প্লাস অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। Average age of inventory. A firm's operating cycle is the time from the beginning of the production process to collection of cash from the sale of the finished goods. এটা হচ্ছে এমন একটা সময়, অপারেটিং সাইকেল হচ্ছে ইজ দ্য টাইম ফ্রম দ্য বিগিনিং অফ দ্য প্রোডাকশন প্রসেস। একটা প্রোডাকশন প্রসেস যখন শুরু হতে যায়, তার মানে ক্যাশ টাকা যখন চলে যাচ্ছে, তারপর প্রোডাক্টটা তৈরি করা হচ্ছে এবং এরপর প্রোডাক্টটা আবার বিক্রি হচ্ছে, প্রোডাক্টটা বিক্রি করার পর আমরা টাকা পাচ্ছি, এই যে টাইম পিরিয়ড এটাকে বলা হচ্ছে অপারেটিং সাইকেল। দ্য অপারেটিং সাইকেল encompasses two major short-term asset categories. Inventory এটা এর সাথে রিলেটেড আছে, শর্ট টার্ম অ্যাসেট রিলেটেড মেজর দুইটা শর্ট টার্ম অ্যাসেট ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ইনভেন্টরি অ্যান্ড অ্যাকাউন্টস রিসিভেবল। ইট ইজ মেজার, আচ্ছা বলছি, সুতরাং আমরা এভাবে বলতে পারি যে অপারেটিং সাইকেল ইকুয়াল টু অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি প্লাস অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। তার মানে এটা হচ্ছে আমাদের ইনভেন্টরি আকারে কতদিন থাকছে এবং আমরা কত সময়ে ওটা আমরা ওই টাকাটা কালেকশন করতে পারছি, এই দুইটা একত্রে আমরা বলতে পারি অপারেটিং সাইকেল। However, the process of producing and selling a product also includes the purchase of production inputs, raw materials on account. এখানে একটা জিনিস খেয়াল করি, যখন আমরা কোনো একটা প্রোডাক্টটা প্রডিউস করতে যাচ্ছি, এখানে একটা বিষয় জড়িত আছে, সেটা হচ্ছে ওই প্রোডাক্টটা আমাদের প্রডিউস করার জন্য আমাদের কিন্তু র ম্যাটেরিয়াল দরকার, কাঁচামাল দরকার, র ম্যাটেরিয়াল প্রয়োজন। তো দ্য প্রসেস অফ প্রডিউসিং অ্যান্ড সেলিং এ প্রোডাক্ট অলসো ইনক্লুড, যখন আমরা প্রোডাক্টটা প্রডিউস করবো, বিক্রি করবো, এর সাথে আমাদের পারচেজ অফ প্রোডাকশন ইনপুটস, যেমন প্রোডাকশন ইনপুটটাকে আমাদের পারচেজ করা দরকার, আমাদের র ম্যাটেরিয়ালটা পারচেজ করা দরকার। কীভাবে? অন অ্যাকাউন্ট, মানে বাকিতে পারচেজ করা প্রয়োজন, উইচ রেজাল্ট ইন অ্যাকাউন্ট পেয়েবল, যার কারণে যখন আমরা বাকিতে ম্যাটেরিয়ালসটা পারচেজ করলাম আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে, অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে, আমাদের অ্যাকাউন্টটা পেয়েবল হচ্ছে। Accounts payable reduce the number of days the firm resources are tied up
in operating cycle. Actually, accounts payable reduce the number of days a firm's resources are tied up in operating cycle. এই অ্যাকাউন্ট পেয়েবলটা আমাদেরকে কি করে, আমাদের যে সময়টা, এই সময়টা কিন্তু আসলে কি করে আমাদের অপারেটিং সাইকেলের যে টাইম পিরিয়ড, এই টাইমটাকে রিডিউস করে ফেলে। মানে বলছে অ্যাকাউন্টস পেয়েবল রিডিউস দ্য নাম্বার অফ ডেইজ এ ফার্মস রিসোর্সেস আর টাইড আপ ইন অপারেটিং সাইকেল। অপারেটিং সাইকেলে আসলে একটা ফার্মের যে রিসোর্সগুলো টাইড আপ থাকে, মানে আটকানো থাকে, যত সময় পর্যন্ত আটকানো থাকে ওই সময়টা অ্যাকাউন্টস পেয়েবলের কারণে কিন্তু কমে যাচ্ছে। এই কথাটা এখানে বলেছে, কমে রিডিউস হচ্ছে। দ্য টাইম ইট টেকস টু পে দ্য অ্যাকাউন্টস পেয়েবল মেজার্ড ইন ডেজ ইজ দ্য অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। যত সময় আমরা এই পেমেন্টগুলো আমরা বাকিতে, আমার অর্গানাইজেশন বাকিতে ম্যাটেরিয়াল পারচেস করেছিল, যত দিনে আমরা এই পেমেন্টটা করলাম, এই অ্যাভারেজ টাইমটাকে বলা হচ্ছে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। তো অপারেটিং সাইকেল লেস the average payment period is referred to as the cash conversion cycle. তাহলে আমরা ক্যাশ কনভার্সন সাইকেল বলতে আমরা কি বুঝি, যখন আমরা এই অপারেটিং সাইকেল থেকে যখন অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ডটা আমরা রিডিউস করছি, বাদ দিচ্ছি, বিয়োগ করছি, তখনই আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের ক্যাশ কনভার্সন সাইকেল। তাহলে আমরা ক্যাশ কনভার্সন সাইকেল বলতে আমরা এখানে বলতে পারি যে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি প্লাস অ্যাভারেজ কালেকশন পিরিয়ড মাইনাস অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। তো এখানে আমাদের বইয়ে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা তোমরা নিজেরা একটু দেখে নিও, আমি এখন আর ডিটেলস আলোচনা করতে যাচ্ছি না। কিন্তু এখানে যে কথাটা বলতে যাচ্ছে যে একটা অর্গানাইজেশন তাদের যে রিসোর্স ছিল অপারেশনের, যে এই রিসোর্সটা টাইড আপ, যখন অপারেশন প্রোডাকশনে যাচ্ছে, একটা ওয়ান কাইন্ড অফ অপারেশন, এই অপারেশনের সময় কিছু রিসোর্সগুলো আটকা পড়ে আছে। কি পরিমাণ রিসোর্স আটকা পড়ে আছে, যেমন আমরা দেখলাম যে এক্সাম্পলটা আমরা দেখি, আমি মূল কথাটা একটু আলোচনা করছি, প্রবলেম হলে পরে আমরা ডিসকাস করব। সেটা হচ্ছে ইনভেন্টরি কত হচ্ছে, আমরা দেখলাম যে 12,50,000 রিসোর্স ইনভেন্টরিতে টাইড আপ হয়ে আছে, মানে আটকা পড়ে আছে ইনভেন্টরি আকারে, রিসোর্সটা ইনভেন্টরি আকারে রয়ে গেছে। ফর এক্সাম্পল একটা অর্গানাইজেশন ওয়াশিং মেশিন বানায়, ফ্রিজ বানায়, যে ফ্রিজ অর্গানাইজেশন এখন ফ্রিজটা রয়ে গেছে, এখন বিক্রি হয় নাই, এখন এসিটা রয়ে গেছে, এখন এসি বিক্রি হয় নাই, এখন ওয়াশিং মেশিন রয়ে গেছে, ওয়াশিং মেশিনটা এখন বিক্রি হয় নাই, এইটা বলা হচ্ছে ইনভেন্টরি আকারে রিসোর্সটা টাইড আপ হয়ে আছে। তো এখানে এই অর্গানাইজেশন যে আমরা যে বইয়ে যে এক্সাম্পলটা দেখছি, এখানে বলা হচ্ছে $12,500 রিসোর্স এখনো টাইড আপ হয়ে আছে। এরপরে অ্যাকাউন্ট রিসিভেবল আকারে টাকা আমরা বিক্রি করে ফেলেছি আমাদের প্রোডাক্ট, কিন্তু আমরা টাকা এখনো পাইনি, অ্যাকাউন্ট রিসিভেবল আকারে টাইড আপ হয়েছে, আটকা পড়ে আছে। এখানে বলা আছে $11,11,111, এটা আমাদের টাইড আপ হয়েছে, আটকানো আছে। এখান থেকে যদি আমরা অ্যাকাউন্টস পেয়েবলটা আমরা বাদ দিই, কিভাবে করলাম এখানে এক্সাম্পল বইয়ের মধ্যে দেওয়া আছে, সম্ভব বলে আমি পরে আলোচনা করব। যদি আমরা অ্যাকাউন্টস পেয়েবলটা বাদ দিই, অ্যাকাউন্ট পেয়েবল ছিল আমাদের 4,73,958, 4,73,958, সেটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি আমাদের কত, 18,80,87,153। তার মানে রিসোর্সেস ইনভেস্টেড বলছে আমাদের অপারেশন যখন চলছে, অর্গানাইজেশন কোন প্রোডাক্ট তৈরি করছে, বিক্রি করছে, এই অপারেশনে আমাদের রিসোর্সটা আটকা পড়ে আছে কত, 18,87,153 এখানে টাইড আপ, আটকা পড়ে আছে। এখানে বই একটা এক্সাম্পল দিয়েছে যে যদি কোন, ফর এক্সাম্পল ইফ ম্যাক্স, মানে অর্গানাইজেশন নাম, বইয়ে যে এক্সাম্পল দিয়েছে অর্গানাইজেশন বলা হচ্ছে ম্যাক্স, ইফ ম্যাক্স কুড রিডিউস দ্য অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, অ্যাভারেজ কালেকশন পিরিয়ডটা যদি কমাতে পারে অন ইটস অ্যাকাউন্ট রিসিভেবল বাই 5 days, বলছে ইফ ম্যাক্স কুড রিডিউস দ্য অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, যদি অ্যাকাউন্ট রিসিভেবল থেকে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড যে টাকাটা কালেক্ট করবে এই সময়টা যদি 5 দিন যদি অর্গানাইজেশন কমাতে পারে, বলছে ইট উড শর্টেন দ্য ক্যাশ কনভার্সন টাইম, এবার পরে তার ক্যাশ কনভার্সনের টাইম কমে যাবে, টাইমলাইন ক্যাশ কনভার্সন টাইমলাইন, and thus reduce the amount of resources Max has invested in operation, এবং অপারেশনের রিসোর্স যেগুলো যে টাইড আপ হয়ে আছে, আটকা পড়ে আছে, এই যে রিসোর্সের পরিমাণটা আস্তে আস্তে কমে আসবে। যেমন এখানে বলা আছে বই এক্সাম্পল, ফর Max a 5-day reduction in account in average collection period would reduce the resources invested in cash conversion cycle by 1,38,889, মানে $1,38,889
তাদের যে রিসোর্স, এই রিসোর্সটা কম লাগবে, মানে কম, মানে এই রিসোর্সটা আর আটকা পড়ে থাকবে না। তারপরে আমরা দেখলাম যে যদি আমাদের ক্যাশ কনভার্সন সাইকেলটা আমাদের কমে যায়, তাহলে রিসোর্স যে আমাদের টাইড হয়ে আসবে, যে অ্যামাউন্টটা আমাদের কমে যাবে। এখন আমরা কিছুক্ষণ পর আলোচনা করব ফান্ডিং রিকোয়ারমেন্টস অফ দ্য ক্যাশ কনভার্সন সাইকেল। এখন আমাদের এই যে ক্যাশ কনভার্সন সাইকেলের জন্য কিছু ফান্ডিং এর প্রয়োজন আছে। এই ফান্ডিং এর রিকোয়ারমেন্টটা কি হবে? একটাতে বলা আছে পার্মানেন্ট ভার্সেস সিজনাল ফান্ডিং নিডস। এই যে আমাদের অর্গানাইজেশনের জন্য ক্যাশ কনভার্সন সাইকেলের জন্য যে আমাদের টাকাটা অর্গানাইজেশনের ফান্ড দরকার হবে, এই ফান্ডটাকে আমাদের দুই ধরনের প্রয়োজন। একটা হচ্ছে পার্মানেন্ট ফান্ডিং নিডস, আর একটা বলা আছে সিজনাল ফান্ডিং নিডস। আমাদের বই একটা এক্সাম্পল দেওয়া আছে, তো এক্সাম্পলটা পড়তে গেলে আমাদের তো অনেক সময় লাগবে। এক্সাম্পলের যে মূল কথাটা হচ্ছে আমি কিছুক্ষণ পর এটা আলোচনা করছি। আনা